শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত যে নিয়মগুলো আছে সেগুলো মেনে ঘরেই অবস্থান করছো। আমরা যদি একটু সচেতন হই, আমরা সবাই মিলে আসলেই এই করোনা কালটি দ্রুত পার করতে পারবো এবং আমি আশাবাদী যে অতি শীঘ্রই আমাদের এই যে দুঃসময়টি চলছে সেটি কেটে যাবে এবং আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। শিক্ষার্থীরা, আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসটি হচ্ছে MA ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো শিক্ষার্থীরা, তোমাদের ভাষা দর্শনের কোর্সটি আমি তোমাদের পড়িয়ে থাকি, যেটির কোড হচ্ছে 311-701। আসো আমরা এখন আজকে জেনে নিই যে আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের আমি কি পড়িয়েছিলাম। প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে ভাষা দর্শন কি, তার স্বরূপ এবং ক্রমবিকাশ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। অর্থ সংক্রান্ত যে বিভিন্ন মতবাদগুলো আছে, অর্থের নির্দেশনামূলক মতবাদ, অর্থের ধারণাগত বা ভাবনামূলক মতবাদ, অর্থের আচরণবাদী মতবাদ, যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং অর্থের যাচাইযোগ্যতার মানদণ্ড, এগুলো নিয়ে আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের একটি টেক্সট বুক আছে, সেটি হচ্ছে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, উইলিয়াম পি আলস্টনের। এবং এই টেক্সট বুকের আলোকেই তোমাদের সিলেবাসটি প্রণীত এবং এই টেক্সট বুকের আলোকেই আমরা ভাষা দর্শনিক কোর্সটি পড়ে থাকি বা তোমাদের পড়িয়ে থাকি। আজকের বিষয় হচ্ছে জে.এল. অস্টিনের অর্থ সংক্রান্ত বাচনক্রিয়া মতবাদ। শিক্ষার্থীরা, তোমরা জানো যে ভাষা দর্শন বলতে সেই দর্শনকে বোঝায় যেখানে ভাষার সংজ্ঞা, উৎপত্তি, ক্রমবিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং যৌক্তিক আলোচনা করা হয়। এবং তোমরা জানো যে সেখানে শব্দের অর্থ কি, জগতের সাথে যে ভাষার সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ তোমরা এটা বুঝতে পারো যে ভাষা দর্শনে আসলে শব্দের যে অর্থ বা অর্থ বলতে কি বোঝায় সেই সংক্রান্ত আলোচনাটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বিবেচিত। এবং অর্থ সংক্রান্ত আমরা প্রিভিয়াস ক্লাসে কয়েকটি মতবাদ পড়েছি। আজকে আমরা একটা নতুন মতবাদ পড়বো, সেটা হচ্ছে জে.এল. অস্টিনের অর্থ সংক্রান্ত বাচনক্রিয়া মতবাদ। জে.এল. অস্টিনের পুরো নাম হচ্ছে জন ল্যাংশ অস্টিন, আর তিনি হচ্ছে এই বাচনক্রিয়া মতবাদটি প্রদান করেছেন। জে.এল. অস্টিন হচ্ছেন একজন ব্রিটিশ ফিলোসফার। তার গ্রন্থের নাম হচ্ছে হাউ টু ডু থিংস উইথ ওয়ার্ডস। তিনি এই গ্রন্থে আসলে বাচনক্রিয়া মতবাদটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। যদিও তিনি প্রথম তার যে একটি প্রবন্ধ পারফরমেটিভ আটারেন্স, সেই গ্রন্থে হচ্ছে বাচনক্রিয়া সম্পর্কিত মতবাদ তুলে ধরেছিলেন, কিন্তু তার যে এই গ্রন্থটি হাউ টু ডু থিংস উইথ ওয়ার্ডস, সেই গ্রন্থে তিনি বাচনক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আসলে আমরা এখন জেনে নিই যে বাচন ক্রিয়া বলতে আসলে কি বোঝায়। অ্যাকশনস পারফর্মড ভায়া আটারেন্স আর কল্ড স্পিচ অ্যাক্ট। অর্থাৎ যখন কোনো উক্তি আসলে ক্রিয়া করে সেটাকে বলা হচ্ছে আসলে বাচন ক্রিয়া মতবাদ। অর্থাৎ একটি উক্তির মাধ্যমে যখন একটি কার্য সম্পাদন হয় তখনই তাকে বলা হচ্ছে বাচন ক্রিয়া মতবাদ। অর্থাৎ when words are actions, যখন হচ্ছে শব্দ কাজ করে তখনই সেটা হচ্ছে বাচন ক্রিয়া মতবাদ। একজন বক্তা যখন একটি বাক্য উচ্চারণ করেন বা ভাষাগত প্রথা প্রয়োগ করেন, তখন বক্তা তার অভিপ্রায়ের মাধ্যমে শ্রোতার প্রতি একটি ভাষাগত ক্রিয়া করে থাকে। অর্থাৎ একটি যখন বাক্য উচ্চারণ করা হয় তখন সাথে সাথে একটি আসলে ক্রিয়াও সম্পাদন করা হয়ে থাকে। বাচন ক্রিয়া মতবাদ দাবি করে যে যদিও শব্দ তথ্য প্রদান করে, সাধারণ মানুষ তথ্য আদান প্রদান ছাড়াও শব্দ সহযোগে অন্য অনেক কর্ম করে থাকে। এভাবে আসলে অস্টিন অর্থের প্রায়োগিক বা ব্যবহারগত দিকের উপর জোর দেন। অস্টিনের আগে ভাষা দার্শনিক উইটগেনস্টাইন, উনিও কিন্তু আসলে প্রায়োগিক বা ব্যবহারগত দিকের প্রতি জোর দিয়েছিলেন, কিন্তু অস্টিনই হলো প্রথম ভাষা দার্শনিক যিনি হচ্ছে সুশৃঙ্খলভাবে অর্থের প্রায়োগিক বা ব্যবহারগত দিকের উপর জোর দেন। এবং এখানে একটি কথা মনে রাখবে যে বাচন ক্রিয়া মতবাদে কিন্তু আসলে বক্তার অভিপ্রায় অর্থাৎ অভিপ্রায় কাজ করে, যেটা হচ্ছে মানে একটা ইচ্ছাকৃত একটা অংশ। অভিপ্রায়টা হচ্ছে একটা মানুষের ইচ্ছাকৃত কাজের একটি অংশ। অর্থাৎ কোনো বাচন যখন বক্তা যখন কোনো উক্তি করেন সেখানে কিন্তু তার অভিপ্রায়টা কাজ করে থাকে। আসলে আমরা একটি বাচন ক্রিয়া মতবাদের একটি উদাহরণ দিই। ধরো কোনো একটা সিচুয়েশন যেখানে তুমি কাজ করছো, যে তোমাকে তোমার বস বলে যে ইউ আর ফায়ার্ড, বা একটু উক্তি করলেন যে ইউ আর ফায়ার্ড, তখন কিন্তু তোমার বস কিন্তু সেইটাই
হচ্ছে কোনো বিবৃতি প্রদান করছেন না, তিনি কিন্তু আসলেই তোমাকে কাজ থেকে বিতাড়িত করে দিচ্ছেন, বা তোমার কাজ কিন্তু তখনই শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, একটি উক্তির মাধ্যমে কিন্তু আসলে একটি কাজ সম্পাদন হচ্ছে। এটাকে আসলে বলা হচ্ছে বাচন ক্রিয়া মতবাদ, মানে বলার সাথে সাথে একটি কাজ আসলে হয়ে যাচ্ছে। বাচন ক্রিয়া মতবাদটা জানতে হলে আমাদের আসলে উক্তি সম্পর্কে জানতে হবে, যে উক্তিটা আসলে কি। ভাষা দার্শনিকরা আসলে উক্তিকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে কনস্টিটিভ আটারেন্স, অথবা এবং দ্বিতীয় নাম হচ্ছে পারফরমেটিভ আটারেন্স। কনস্টিটিভ আটারেন্স হচ্ছে বর্ণনামূলক উক্তি, এবং পারফরমেটিভ আটারেন্স হচ্ছে সম্পাদনমূলক উক্তি। বর্ণনামূলক উক্তি হচ্ছে যেখানে কোনো বিবৃতি প্রদান করা হয় এবং সেটি বর্ণনামূলক উক্তিটি সত্য বা মিথ্যা হয়ে থাকে। যেমন স্নো ইজ হোয়াইট, এটা কিন্তু সত্যি। স্নো ইজ রেড, এটা হলো মিথ্যা। অর্থাৎ বর্ণনামূলক উক্তিগুলো হচ্ছে সত্য মিথ্যা হয়ে থাকে এবং কোনো একটা বিবৃতি প্রদান করে থাকে। আর সম্পাদনমূলক উক্তিগুলো আসলে কোনো একটি মানে উক্তির সাথে সাথে একটি কাজ হয়ে থাকে। যেমন স্টপ স্মোকিং, অর্থাৎ একটি আদেশ প্রদান করা হয় বা প্রতিজ্ঞা করা হয়, সেটাকে বলা হচ্ছে আসলে সম্পাদনমূলক উক্তি। সেটা সম্পাদনমূলক উক্তিগুলো সফল বা অসফল হয়ে থাকে। আসলে আমরা একটু দেখে নিই। বর্ণনামূলক উক্তি হচ্ছে কোনো কিছুর বিবরণ বা বিবৃতি অথবা পূর্বাভাস প্রদান করে। এই উক্তি সত্য বা মিথ্যা হতে পারে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দেয়ার ইজ এ ডগ ইন দ্য ফিল্ড, অর্থাৎ একটি কুকুর মাঠে দেখা যাচ্ছে। এটা আমরা একটা বিবৃতি প্রদান করছি এখানে। সম্পাদনমূলক উক্তি হলো সেসব উক্তি যেখানে কোনো ব্যক্তি শুধু কিছু বলার বদলে কিছু কর্ম বা ক্রিয়া করে, প্রশ্ন করা, প্রতিজ্ঞা করা, সতর্ক করা, আদেশ প্রদান করা ইত্যাদি। সম্পর্কিত উক্তি হলো সম্পাদনমূলক উক্তি। এই উক্তি সফল বা অসফল হয়ে থাকে। যেমন ধরো, যে আমি এখানে বলছি, আই হেয়ার বাই নেম দিস শিপ HMS টাইটানিক। অর্থাৎ আমি এই জাহাজটির নামকরণ করলাম টাইটানিক। অর্থাৎ আমি যখন এই জাহাজটির নামকরণ করলাম, তখন কিন্তু আসলে সাথে সাথে এটি নামকরণ করেই ফেললাম। আমি কিন্তু এখন যদি বলা হয় যে আমি এই জাহাজটির নামকরণ করলাম টাইটানিক, তাহলে আমি এটা বর্ণনা করছি, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ আমি যখন নামকরণ করছি, তার মানে আমি যা করছি, যা বলছি, সেটা আসলে করছি। তার মানে কি, একটি উক্তির মাধ্যমে আসলে একটি কার্য সম্পাদন হচ্ছে। অথবা যদি আমরা বিয়ের ক্ষেত্রে দেখি, বা আমরা যখন ইসলামিক রুলস অনুযায়ী বিয়ে করা হয়, তখন 3 কবুল বলার সাথে সাথে কিন্তু একটা বিয়ে সম্পাদন হয়, বা একটা সম্পাদন হয়ে থাকে। এখন সেখানে তো আমি বলি যে 3 কবুল বলার মতো একটা বিয়ের বর্ণনা করছি, তাহলে সেটা কিন্তু আসলে হবে না। মানে আমি উক্তি করার সাথে এখানে একটা কাজ হচ্ছে, সেটাই আসলে অস্টিন বোঝা যাচ্ছেন যে সম্পাদন মূলত হচ্ছে যেখানে একটা উক্তির মাধ্যমে একটি কাজ করা বোঝায়। এখন অস্টিন যতই হচ্ছে বর্ণনামূলক উক্তি এবং হলো সম্পাদনমূলক উক্তির মধ্যে পার্থক্য করেন না কেন, তিনি বলেন যে যদি সম্পাদনমূলক উক্তিগুলো আসলে নিজস্ব দুর্বলতার শিকার হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, কারণ যদি কোনো শর্ত ভঙ্গ করা হয়, তাহলেই সেই সম্পাদনমূলক উক্তিগুলো আসলে অসফল হয়। এখন তিনি এই সম্পাদনমূলক উক্তিগুলোর সফলতার পিছনে কিছু শর্তের কথা বলেন। আসলে সেই শর্তগুলো একটু জেনে নিই। প্রথমত, ক্রিয়াটি যখন বাস্তবিক পক্ষে সম্পাদন করা হয়, তখন সমাজ বা সংস্কৃতির প্রথাগত কার্যবিধি অনুসরণ করে অবশ্যই সম্পাদন করতে হবে। অর্থাৎ যখন আমরা কোনো সম্পাদনমূলক উক্তি করি, তখন কিন্তু আমার যেই সমাজে আমি বসবাস করি, সেই সমাজে যে প্রথাগত যে সংস্কৃতিগুলো আছে, সেগুলোকে কিন্তু অবশ্যই আমার পালন করতে হবে বা জানতে হবে। যেমন ধরো, এখানে দেওয়া আছে উদাহরণ, উত্তর আমেরিকায় প্রচলিত সংস্কৃতিতে আমি তোমাকে তালাক দিলাম বাক্যটি 3 বার বললেই বিবাহ বিচ্ছেদ হবে না। এই ধরনের প্রথা ওই সমাজে অস্তিত্বশীল নয়। অর্থাৎ যেই সমাজে হলো আমি তোমাকে তালাক দিলাম বললে সেই কার্যটি সম্পন্ন হবে না, সেই সমাজে কিন্তু আমি উক্তিটি করতেও পারবো না। কারণ উক্তিটি করলে আমার কোনো কাজই কিন্তু মানে উক্তির সাথে সাথে যে কাজটি হয়, সেটা কিন্তু হচ্ছে না। যেই সমাজে আমার এটা চলবে, সেই সমাজে আমি এই প্রথাটা চলে, সেই সমাজে আমি বললে হয়তো সেই কাজটি হবে। কিন্তু যেই সমাজে এটি নাই, সেখানে কিন্তু আমার কাজটি উক্তির সাথে সাথে আমার যে কাজটি, সেটা কিন্তু হবে না। দ্বিতীয়ত, কার্য সম্পাদন পরিপূর্ণভাবে সফল হতে হলে পরিস্থিতি যথাযথ হতে হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি বলা হয়, আমি যদি বলি যে আমি তোমাকে প্রতিনিধি বা রাষ্ট্রদূত নিয়োগ করলাম, একজন বক্তা হিসেবে আমার সেই নিয়োগের ক্ষমতা থাকতে হবে, অথবা যাকে নিয়োগের কথা বললাম সে কোনো মৃত ব্যক্তি হবে না। অর্থাৎ আমি যদি এমন একজন সাধারণ ব্যক্তি হয় যার নিয়োগের কোনো ক্ষমতা নেই, সেক্ষেত্রে আমি একজনকে কোনোভাবেই কিন্তু নিয়োগ করতে পারি না। কারণ আমি এটা তাহলে কোনো মানে উক্তিও হবে না, বা কোনো কাজও সেটা কিন্তু সম্পাদন হবে না। বা আমি যদি কাউকে নিয়োগ করি, সে যদি মৃত ব্যক্তি হয়, তাহলে কিন্তু শুধু শুধু বলাই হবে, কিন্তু সেখানে কিন্তু কোনো ক্রিয়াটা হবে না।
তৃতীয়ত, বক্তার আবশ্যিক বিশ্বাস ও অভিপ্রায় থাকতে হবে। অর্থাৎ আমি যে কাজটি আমি যে উক্তিটি করবো বা কথাটি বলবো, বাক্যটি বলবো, সেখানে কিন্তু অবশ্যই আমার বিশ্বাস এবং অভিপ্রায়টা ভালো থাকতে হবে। এখন আমি যদি ভালো না হয়, সেটা কিন্তু আমার প্রবঞ্চনা হয়ে যাবে বা আন্তরিকতাহীনতা হয়ে যাবে। যেমন এখানে বলা হচ্ছে যে, "আমি তোমাকে অভিনন্দন জানাই।" কথাটা যদি আমি অসন্তুষ্ট চিত্তে বলি বা মনে করি তুমি এই খ্যাতি বা সম্মানের যোগ্য নও, তাহলে আমি আন্তরিকতাহীন বা প্রবঞ্চক হয়ে গেলাম। অর্থাৎ আমি মনে মনে হচ্ছে অসন্তুষ্ট, কিন্তু মুখে মুখে বললাম যে হ্যাঁ, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তাহলে কিন্তু হয়তো হ্যাঁ, এটা একটি সম্পাদকমূলক ক্রিয়া হবে, কিন্তু সেটি হবে অসফল। চতুর্থত, বলপূর্বক বা জবরদস্তির মাধ্যমে উক্তিটি করা যাবে না। আমি যদি ভয় প্রদর্শনের কারণে বলি আমি অপরাধ স্বীকার করছি, তাহলে প্রকৃতভাবে অপরাধ স্বীকার করা হয় না। পঞ্চমত, উক্তিটি ঠাট্টাছলে নয়, এমনভাবে সম্পাদন করতে হবে। অর্থাৎ উক্তিটি কোনো নাটকের অংশ বা রসিকতামূলক হবে না। অভিনয়শিল্পীরা যখন প্রতিজ্ঞা সংক্রান্ত কোনো বাক্য সিনেমা বা নাটকে উচ্চারণ করেন, তখন তারা সত্যিকারের প্রতিজ্ঞা করেন। অর্থাৎ আমরা যখন কোনো প্রতিজ্ঞা করব, তখন কিন্তু অবশ্যই সেটা সিরিয়াসলি করতে হবে। আমি ঠাট্টার ছলে বা ফান করে কোনো ধরনের এরকম প্রতিজ্ঞা বা উক্তিটা করতে পারবো, তাহলে কিন্তু সেটা আমার উক্তির সাথে সাথে যে ক্রিয়া, সেটা কিন্তু হবে না। এই সমস্যাগুলো দূর করার জন্য টেলর অস্টিন মনে করেন যে এই যে বর্ণনামূলক এবং সম্পাদনমূলক উক্তি আছে, এগুলোর মধ্যে আসলে একটু সমস্যা রয়ে গেছে, এবং সেই সমস্যাগুলো দূর করার জন্য উনি এই পাচন ক্রিয়া মতবাদে ক্রিয়াকে তিনি ৩ ভাগে ভাগ করেছেন। সেটা হচ্ছে লোকেশনারি অ্যাক্ট, একটা হচ্ছে ইলোকেশনারি অ্যাক্ট, একটা হচ্ছে পারলোকেশনারি অ্যাক্ট। লোকেশনারি অ্যাক্ট বলতে বোঝাচ্ছে যে মিনিংফুল আটারেন্স, ইলোকেশনারি অ্যাক্ট বলতে বোঝাচ্ছে ইন্টেনশনাল আটারেন্স, এবং পারলোকেশনারি অ্যাক্ট বলতে বোঝাচ্ছে the effect of the meaningful intentional utterance on the hearer। অর্থাৎ শ্রোতা যে শুনবে তার যে হলো প্রতিক্রিয়া, সেটা বলতে বোঝানো হচ্ছে। আসলে আমরা একটু বিস্তারিতভাবে এটা আলোচনা করি। লোকেশনারি অ্যাক্ট বলতে বোঝাচ্ছে প্রবচন ক্রিয়া। Locutionary act is an act of saying something using the sound which has a meaning in the traditional sense। অর্থাৎ প্রবচন ক্রিয়া হলো শব্দ ব্যবহারের সেই ক্রিয়া যেখানে কিছু শব্দ সমষ্টি থাকে, নির্দিষ্ট ব্যাকরণকে অনুসরণ করা হয় এবং যার কম বেশি নির্দিষ্ট অর্থ ও নির্দেশনা থাকে। অর্থাৎ যেই প্রবচন ক্রিয়াতে হচ্ছে আমরা ব্যাকরণকে অনুসরণ করে যে ইয়াটা করে থাকি, ব্যবহার করে থাকি বা ক্রিয়া করে থাকি, সেটা হচ্ছে প্রবচন ক্রিয়া। প্রবচন ক্রিয়ার মধ্যে কোনো শক্তি বা জোর থাকে না, এটা হচ্ছে শক্তি নিরপেক্ষ বা জোর নিরপেক্ষ। একটি উক্তির শক্তি বা জোরই নির্ধারণ করে দেয় কিভাবে একটি বাচনিক পরিস্থিতিতে ক্রিয়াটি সম্পাদন করা হয়েছে। অর্থাৎ আমি যখন একটি উক্তি করব, তখন আমার যে জোর, সেটাই কিন্তু আসলে নির্ধারণ করে দিবে যে আমি কিভাবে সেই পরিস্থিতিতে ক্রিয়াটি সম্পাদন করছি। একটা উদাহরণ দিয়ে আসো, দেখি আমরা একটা উদাহরণ। এই প্রবচন ক্রিয়াতে প্রবচনকে যখন ধরো বলা হচ্ছে ডোন্ট ডু দ্যাট, অর্থাৎ এখানে একটি কথা বলা হচ্ছে ডোন্ট ডু দ্যাট, কিন্তু এখানে কিন্তু একটি মানে সে সামথিং, অর্থাৎ কিছু বলা হচ্ছে, এখানে কিন্তু কোনো ধরনের জোর থাকছে না। প্রবচন ক্রিয়াতে আমরা কিন্তু কোনো ধরনের জোর পাই না, একটি কিছু বর্ণনা করা হচ্ছে, যেটা হচ্ছে তোমার ব্যাকরণকে অনুসরণ করে কিছু একটা বলা হচ্ছে, ডোন্ট ডু দ্যাট, একটা স্বাভাবিক যে একটা কথা, সেটাই বলা হচ্ছে, এখানে একটা বিবৃতি প্রকাশ করা হচ্ছে। অথবা আমরা এটা একটা উদাহরণ দিতে পারি যে আমি তোমার সাথে কাল দেখা করব, এই একটা উদাহরণ যদি দেই, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে সে কি কোনো প্রতিজ্ঞা করলো, সে কি কোনো আদেশ করলো, বা সে কোনো কিছু বললো কিনা, আমরা কিন্তু সেভাবে কিছুই বলতে পারি না, বা এখানে কোনো জোর দেওয়া হয় না, কিন্তু আমরা বাস্তবিক পরিস্থিতিতে জেনে নিতে পারি কখন দেখা হবে বা কি হবে, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো জোরটাই থাকে না। প্রবচন ক্রিয়াতে আসলে সম্পাদনমূলক যে উক্তিটি থাকে, সেটি আসলে প্রচ্ছন্নভাবে থাকে। সজোর ক্রিয়া বা ইলোকুশনারি অ্যাক্ট is an act performed of saying something with a specific intention. It's either by asking, answering, promising, etc. অর্থাৎ সজোর ক্রিয়ায় উক্তি উচ্চারণে একজন ব্যক্তি কিছু করে থাকে। শব্দগুলো ব্যবহারের মাধ্যমে সে প্রশ্ন করতে পারে, প্রতিজ্ঞা করতে পারে, কিংবা একটি ঘটনার বিবরণ দিতে পারে। একমাত্র সজোর ক্রিয়ারই জোর বা শক্তি আছে। যেমন দেখো, এই উদাহরণটি একটু দেখে নাও। প্রথম উদাহরণটা দেখা যাচ্ছে যে ডোন্ট ডু দ্যাট, অর্থাৎ এখানে কিন্তু একটা বিবৃতি, আমরা একটু আগে দেখেছি একটি প্রবচন ক্রিয়াতে যে একটি ডোন্ট ডু দ্যাট মানে একটি বিবৃতি প্রদান করা হয়েছে।
কিন্তু সেকেন্ড উদাহরণ দেখো, যখন একটি মাত্র যখন এখানে একটি মাত্র বিবৃতি প্রদান করা হয় তখন কিন্তু সেটা থাকে আসলে প্রচ্ছন্নভাবে সম্পাদনমূলক উক্তি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে যে সম্পাদনের উক্তি সেটা থাকে না, এখানে একটা মাত্র বিবৃতি প্রদান করা হয়েছে। কিন্তু সেকেন্ড উদাহরণ দেখো, ডোন্ট ডু দ্যাট বলে যদি আমি বলি যে আই হেয়ার বাই অর্ডার ইউ নট টু ডু দ্যাট, অর্থাৎ আমি এখানে জোর করে বলছি বা আদেশ করছি যে তুমি এই কাজটি করো না, তাহলে সেখানে কিন্তু আমার সম্পূর্ণভাবে যে সম্পাদনামূলক উক্তি সেখানে আমরা প্রয়োগ করা হয়ে থাকে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে একটা সম্পাদনামূলক উক্তি আমরা কিভাবে চিনতে পারি। সেক্ষেত্রে দেখো যে এখানে একটি সাবজেক্ট থাকবে, একটি অপশনাল অ্যাডভার্ব থাকবে, একটি ভার্ব থাকবে, একটি হচ্ছে অপশনাল অবজেক্ট থাকবে। তাহলে আমরা বলতে পারি সাবজেক্টটা হবে হচ্ছে উত্তম পুরুষ সম্পর্কিত এবং একক নির্দেশক অর্থাৎ সিঙ্গুলার, একটি অ্যাডভার্ব থাকতে পারে, আর যেটি হচ্ছে ভার্ব থাকবে সেটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে বর্তমানটাকে যেটা করবে, আর একটা অপশনাল হচ্ছে তোমার অবজেক্ট থাকবে। তাহলে যখন আমি বলছি যে ডোন্ট ডু দ্যাট, তখন আমার এখানে একটা বিবৃতি প্রকাশ করছে কিন্তু কোনো জোর থাকছে না, কিন্তু যখন আমি এখানে বলছি যে হেয়ার বাই অর্ডার ইউ নট টু ডু দ্যাট, তখন কিন্তু আমার এখানে একটা জোর আসছে এবং আমি একটা আদেশ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ সম্পাদনমূলক উক্তি। এবং একমাত্র এই সজোর ক্রিয়ারই আসলে একটা ইলোকেশনের ফোর্স বা জোর থাকে, যে জোরের জন্য আসলে এটা একটা বাস্তবে বেশি ক্রিয়াটা সম্পন্ন করা সুবিধা হয়। এখন আসলে আমরা দেখি প্রভাবিত ক্রিয়া বা পারলোকেশনের অ্যাক্ট। An act performed by or as a result of saying something. It happens when what the speaker says has an effect on the listener. অর্থাৎ এমন একটি ক্রিয়া, প্রভাবিত ক্রিয়াটা হচ্ছে এমন একটি ক্রিয়া যাকে শ্রেণীকরণ করা হয় শ্রোতা, বক্তা বা অন্য কোনো ব্যক্তির অনুভূতি, চিন্তা বা কর্মের উপর পরিমাণগত ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ যেখানে হচ্ছে একটি শ্রোতা কি শুনলো সেটার প্রতিক্রিয়া কি হলো, একটা উক্তি বলার পরে সেই উক্তি ফলাফলটাকে দেখা হয়, বা শ্রোতার যে প্রতিক্রিয়া সেটা কি প্রভাবিত ক্রিয়ায় দেখা হয়। এখানে বলা হচ্ছে যে ডোন্ট ডু দ্যাট, এখানে বলা হচ্ছে, বলার পরে এখানে কিন্তু শিশুটি হচ্ছে হয়তো তার কথা শুনে যদি এই সকেটটি না ধরে তাহলে কিন্তু সে এই উক্তিটি সফলতা পেয়ে যাবে, বা উক্তিটি হচ্ছে ইচ্ছা মানে বক্তার কথাটা যে সে শিশুটি শুনলো সে কিছু একটা অর্জন করতে পারলো। এখানে সেজন্য বলা হয় যে প্রভাবিত ক্রিয়ায় কিন্তু বক্তা কিছু অর্জন করতে পারে। আবার এমন হইতে পারে শিশুটি ভয় পেয়ে হয়তো সকেটটা ধরিয়ে ফেললো, সেটা হবে বক্তার অনিচ্ছাকৃত একটি ক্রিয়া, সেটা কিন্তু ইচ্ছাকৃত নয়, যেহেতু ভয় ধরে ফেলবে। আর যদি শিশুটি যে সরে আসে সেই সকেটের কাছ থেকে, তাহলে কিন্তু সেটা একটা ভালো ফলাফল হয়, বা বক্তা হচ্ছে সেটা একটা কিছু অর্জিত করলো, তার কথার মাধ্যমে বা উক্তির মাধ্যমে সে একটা কিছু অর্জন করতে পারলো। আমি তার উদাহরণ দেখি, দেয়ার ইজ এ বি অন ইউর হ্যান্ড। যদি স্পিকার বলে যে দেয়ার ইজ এ বি, তোমার একটি হাতে একটি মৌমাছি দেখা যাচ্ছে, তাহলে লিসেনার যদি বলে হিটস দ্য বি উইথ, মানে লিসেনার যদি সেই ইয়াটাকে মৌমাছিটাকে হলো একটা আঘাত করে হাত দিয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে তার প্রতিক্রিয়াটা এখানে দেখা যাচ্ছে, বা প্রভাবিত ক্রিয়া যে আমরা প্রতিক্রিয়া দেখি শ্রোতার, সেটাই দেখা যাচ্ছে। স্পিকার বললো যে আই এম হাংরি, শ্রোতা কি করলো, গোস টু দ্য রেস্টুরেন্ট এন্ড বাইস হিম এ স্যান্ডউইচ। অর্থাৎ এই কথাটা শোনার সাথে সাথেই শ্রোতা হচ্ছে রেস্টুরেন্টে গেল এবং একটি স্যান্ডউইচ কিনলো। তাহলে কি একটা প্রতিক্রিয়া, এই যে একটা বক্তা কথা বলার উক্তিটি করার সাথে যে একটা প্রতিক্রিয়া হলো, সেটাই আসলে প্রভাবিত ক্রিয়ায় বোঝানো হয়। আসলে আমরা এক নজরে একটু দেখে নিই যে বাচন ক্রিয়াটা এবং উদাহরণগুলো কি। তাহলে প্রবচন ক্রিয়া আমরা কি পাই, যে একটি ধ্বনি সংক্রান্ত ক্রিয়া থাকে, একটি শব্দ সংক্রান্ত ক্রিয়া থাকে, অর্থ এবং নির্দেশ সংক্রান্ত ক্রিয়া থাকে। অর্থাৎ আমি উদাহরণ হিসেবে যদি দেখা হয় যে আমি সেখানে থাকবো, এখানে আমি সেখানে থাকবো, এই শব্দগুলো একটি ধ্বনি। আপনার শব্দ সংক্রান্ত ক্রিয়াতে যদি দেখি যে আমি সেখানে ইত্যাদি একটি শব্দ সমষ্টি এবং অর্থ এবং নির্দেশনা, আমি সেখানে থাকবো উক্তিটি একটি অর্থ আছে এবং নির্দেশনাও আছে। তার মানে কি আমরা একটা ব্যাকরণগত নিয়ম ফলো করে ধ্বনি সংক্রান্ত ক্রিয়া, শব্দ সংক্রান্ত ক্রিয়া এবং অর্থ নির্দেশ সংক্রান্ত ক্রিয়া সামনে রেখেই আসলে প্রবচন ক্রিয়াটা অর্থপূর্ণ হয়ে থাকে, বা তার ভিত্তিতে প্রবচন ক্রিয়াটা করে থাকি। এবং সজোর ক্রিয়া দেখো, যেখানে একটা জোর থাকে, আমি প্রতিজ্ঞা করছি আমি সেখানে থাকবো, মানে সুস্পষ্ট ভাবে, যেটা আমরা একটু আগে বললাম, মানে আমি প্রতিজ্ঞা করছি যে আমি থাকবো, আবার আমি সেখানে থাকবো, প্রচ্ছন্ন হুমকি অর্থ কিন্তু আমরা বলে থাকি। তার মানে কি দুইটি আদেশ এখানে আছে, দুটি আদেশের মধ্যে কিন্তু আমি আসলে একটি কথাই বলছি যে আমি এই কাজটি করবো, বা আমি একটা জোর দিয়ে সেই জিনিসটি বলছি। আর প্রভাবিত ক্রিয়া কি, ওই কুকুরটি খারাপ, কাউকে হুঁশিয়ার করতে বলা হয় এবং
সতর্ক করতে বলা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে সতর্ক এবং ইচ্ছাকৃত নয় ভীত করতে। অর্থাৎ কেউ সতর্ক হতে পারে, আবার কেউ ভয়ও পেতে পারে, কিন্তু সেটা কিন্তু বক্তার ইচ্ছাকৃত নয়। সে যে ভয় পেলো সেটা বক্তার ইচ্ছাকৃত নয়, কারণ আর যেখানে সতর্ক করছে সেটা কিন্তু ইচ্ছাকৃত, সে সতর্ক করলো। এখন সেটা হলো শ্রোতা তার তার যে প্রতিক্রিয়া সেখানে ওটা দেখা হয়। তাহলে যদি আমরা অস্টিনের এই যে পুরো যে বাচনক্রিয়ার মতবাদটা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি যে অস্টিন হচ্ছে এই সজোর ক্রিয়ার উপরই আসলে বেশি জোর দিয়েছেন, এবং সজোর ক্রিয়াটাকেই তিনি পারফেক্ট মনে করেছেন। কারণ তার মতে এর আগে যত বিশ্লেষণী দার্শনিক ছিলেন, রাসেল, ফ্রেগে, তারা কিন্তু কেউ আসলে এই সজোর ক্রিয়াটাকে আসলে সেভাবে চিহ্নিত করেনি। তারা সবাই প্রবচন ক্রিয়া এবং প্রভাবিত ক্রিয়া এই দুটোর কেই মানে ভিত্তি করে তারা ভাষা এই শব্দ সংক্রান্ত যে আলোচনা সেটা করেছেন, কিন্তু সজোর ক্রিয়ার উপর কেউ আসলে জোর দেন নাই। কিন্তু বাচন অস্টিন হচ্ছে সজোর ক্রিয়া মতবাদের উপরে জোর দিয়েছেন, এবং আলিস্টন যে তিনিও বলেছেন যে এই সজোর ক্রিয়া মতবাদটা শুধুমাত্র দর্শনের আলোচনার ক্ষেত্রে না, দর্শনের যে অন্যান্য শাখাগুলো আছে বা ভাষা দর্শন বাদে যে অন্যান্য শাখাগুলো সব ক্ষেত্রে আসলে এই ইয়াটি ব্যবহার করা যায়, এবং তিনি এটাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবেই মনে করেছেন। তাহলে আজকে আমি এই পর্যন্তই থাকবে আমাদের আলোচনাটা। তোমরা একটু হলেও উপকৃত হবে আশা করি এই ক্লাসটি থেকে, এবং তোমরা বাসায় বসে একটু পড়বে। তোমরা হচ্ছে অনেকেই হয়তো ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আজকে আমার ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থেকো।